গাছপাকা আম কোথায় পেলাম, ইনফ্রারেড চুলায় আমি কিভাবে রান্নাবান্না করি, দুপুরে কি রান্না করলাম আর বাজার থেকে কি নিয়ে এসেছে বাচ্চাদেরকে নিয়ে দুপুরে রান্নাবান্নার পাশাপাশি সংসারের আর কি কি কাজ করলাম সবকিছু নিয়েই থাকছে আমার আজকের ব্লগ ভিডিওটি। আসসালামু আলাইকুম, সাদিয়া মামুন ব্লগ থেকে সাদিয়া বলছি। আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আশা করছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। শুরুতেই আমার প্রিয় মানুষদের কাছে একটু রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক। আজকের ভিডিওটি শুরু করেছি দুপুরে রান্নাবান্না দিয়ে। দুপুরে রান্না করার জন্য আমি শুরুতেই আগে এখানে ভাত বসিয়ে নিচ্ছিলাম। আর আমি সবসময় ভাত রান্না করার জন্য আগে আলাদা করে পানি গরম করে নেই, যেহেতু আমি ইনফ্রারেড চুলায় রান্নাবান্না করি। যখন নাকি কারেন্ট থাকে না বা খুব বেশি প্রয়োজন হয় তখনই আসলে গ্যাসের চুলায় রান্না করা হয়। যেহেতু গ্যাসের দাম প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে তাই গ্যাসে খুব একটা রান্না করা হয় না। ভাতের পাতিলগুলো যেহেতু নিচে একদম সমান না তাই ইনফ্রারেড চুলায় রান্না করতে গেলে অনেক বেশি সময় পার হয়ে যায়। এতে করে দেখা যায় বাচ্চা নিয়ে রান্না করতেও কিন্তু অনেক বেশি সময়ের ব্যাপার আছে। এই কারণে আমি সবসময় সমান একটা পাত্রের মধ্যে আগে পানিটাকে গরম করে নেই, যাতে করে ভাত রান্নাটা একটু তাড়াতাড়ি করেই হয়ে যায়। যখন পানিটা গরম হয়ে যায় মানে বলক উঠে আসে তখন আমি পানিটাকে নামিয়ে তারপর ভাতের পাতিলের মধ্যে পানিটাকে ঢেলে দেই। আর এরপর এই ভাতের পাতিলেই কিন্তু ইনফ্রারেড চুলায় আমি রান্না করে নিই। চাইলে কিন্তু সমান পাত্রেও ভাত রান্না করে নেওয়া যায়, তবে এটা আমার কাছে একটু বেশিই ঝামেলাদায়ক মনে হয়, কারণ সমান পাত্রে তো আর ভাত ঠিকা দেওয়া যাবে না। এই পাতিলে ছাড়া ভাত ঠিকা দেওয়াটা আসলে আমার পক্ষে সম্ভব না। অন্য কেউ পারে কিনা সেটাও আমি বলতে পারি না। এর জন্যই মূলত আমি এই পাতিলেই রান্না করে নেই। আগে পানিটাকে গরম করে তারপর চালটার মধ্যে পানিটা ঢেলে দেই, এতে করেই আমার কাছে বেশি সুবিধা মনে হয়। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এখানে ঘরে এসে দেখছিলাম ছেলেমেয়েরা আবার কি করছে। এখানে সিয়ামকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর সিয়ামকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘরটাকে ঝাড়ু দিয়েছি, তারপর থালা বাসনগুলোকে ধুয়ে নিয়েছি। এদিকে সিয়াম তো ঘুমাচ্ছিল আর জান্নাত হলো এখানে খেলাধুলা করছিল। ওর ছোট ছোট পাতিল আছে সেগুলো দিয়ে খেলা করছিল। হঠাৎ করেই দেখতে পেলাম সিয়াম বাবু কিন্তু উঠে গিয়েছে। দেখে তো অবাক হয়ে গিয়েছি, ভেবেছিলাম ঘুমিয়ে আছে, এর মধ্যে দেখি ও তাকিয়ে আছে, মানে ঘুম থেকে উঠে গিয়েছে। আমার ছেলে মেয়ে দুটোই কখনোই ঘুম থেকে উঠে কোনো কান্নাকাটি করে না, মাশাআল্লাহ। আমার মেয়ে যখন ছোট ছিল ও কখনো এরকম কান্নাকাটি করতো না, ঘুম থেকে উঠে চুপ করে বসে থাকতো, না হলে শুয়েই থাকতো। আবার আমার ছেলেটাও হয়েছে তেমনই, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সিয়াম যেহেতু ঘুম থেকে উঠে গিয়েছিল তাই সিয়ামকে আমি ওর বোনের সাথে খেলতে দিয়েছি, আর ওকে খেলতে দিয়ে এখানে ফ্রিজ থেকে একটু চিংড়ি মাছ বের করে নিলাম। গত 2 দিন আগে জান্নাতের আব্বু কিছু চিংড়ি মাছ কিনে এনেছিল, প্রায় 300 টাকার মাছ ছিল, কিন্তু খুব বেশি মাছ কিন্তু ছিল না। এইখানে যতটুকু দেখতে পাচ্ছেন তো এইটুকুই আমি মোট 3 ভাগ করেছিলাম, মানে 300 টাকার মাছ আমি 3 ভাগ করেছি 3 দিনের জন্য। একদিন তো যেদিন এনেছে সেদিনই রান্না করেছিলাম ধুন্দুল আর আলু দিয়ে ঝোল, আর আজকে বের করে নিয়েছি লাউ দিয়ে রান্না করব বলে। আর আরেক ভাগ আছে, সেটা জানি না এখন কি দিয়ে রান্না করা যায়, সেটা আবার পরবর্তীতে রান্না করে নিব। এখানে পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল তাই আজকে বাজারের জন্য শুধুমাত্র পেঁয়াজ আর লাউটাই দিয়ে গিয়েছে। আমরা যেহেতু প্রতিদিনের বাজার প্রতিদিন করে থাকি, প্রতিদিন টাটকা টাটকা সবকিছু খাওয়ার চেষ্টাই করি। যেহেতু বাজার আমাদের একদম ঘরের সামনেই, মানে বাড়ির সামনেই কিন্তু বাজার, আর আমরা যেহেতু গ্রামে থাকি সব সময় আমরা তরতাজা একদম টাটকা টাটকা সবকিছু খেতেই বেশি পছন্দ করি। মাছ হোক বা সবজি হোক সবকিছুই আমাদের একদম ফ্রেশ আর তরতাজাটা খাওয়া হয়। ফ্রিজ কিনে তো আমাদের এগুলো কোনো কাজেই আসে না, ফ্রিজে তেমন কোনো কিছুই আমাদের রাখা হয় না, কারণ সবকিছুই যেদিন আনা হয় সেদিনই খেয়ে ফেলা হয়। ফ্রিজে মূলত শুধু ঠান্ডা পানিটাই রাখা হয়, এছাড়া আর তেমন কিছুই কিন্তু ফ্রিজে রাখা হয় না। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঝোল রান্না করব, সেজন্য লাউগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছিলাম। এর মাঝেই লাউ কাটতে কাটতেই আমার একটা কথা মনে পড়ে গেল। আমার বিয়ে হয়েছে প্রায় 8 বছর রানিং, মানে 7 বছরের উপরে হয়ে গিয়েছে। প্রায় দেখা যায় 2-2.5 বছর আগে আমি আমার হাজবেন্ডকে নিয়ে, মানে জান্নাতের আব্বুকে নিয়ে আমরা যখন আমার শ্বশুর বাড়িতে বেড়াতে যাই, মানে যেহেতু আমরা শুরু থেকেই আলাদা থাকি, মানে 2 বছর শ্বশুর বাড়ির সাথে ছিলাম, মানে শ্বশুর শাশুড়ি সবার সাথে ছিলাম, তারপর থেকেই আলাদা থাকা হয়, আমরা অন্য জায়গায় থাকি কাজের ক্ষেত্রে। আর আমাদের থেকে কিন্তু তাদের বাসা খুব বেশি একটা দূর না, 10 টাকার মতো ভাড়া লাগে।
তো এখন আসি আসল কথায়, মানে মূল কথা যেটা। তো জান্নাতের আব্বু আমাকে বলেছিল যে যাও গিয়ে মার সাথে একটু সবকিছু হেল্প করে দাও, কাজে হেল্প করে দাও। তখন কিন্তু যৌথ পরিবার ছিল। আমিও কিন্তু ছিলাম, মানে ২ বছর ছিলাম, পরবর্তীতে আলাদা হয়ে যাই। তো সবাই মিলেই টুকটাক কাজ করছিল। আমার ২ জা ছিল, তারপর আমার ননাস ছিল, আমার শাশুড়ি ছিল। তো সেই দিনও এরকম চিংড়ি মাছ আর লাউ কিনে এনেছিল আমার শ্বশুর আব্বা। তো আমি মাকে গিয়ে বললাম, মানে আমার শাশুড়িকে গিয়ে বললাম যে মা দেন আমি লাউটা কেটে দেই। কিন্তু আমার শাশুড়ি যা বলল সেটা শুনে আমি একদম হতভম্ব হয়ে গেলাম, মানে আমার মুখের কোনো ভাষাই ছিল না যে আমি কি বলবো। তখন আর কি আমি তাকে যখন বললাম যে লাউটা দেন আমি কেটে দেই, তো তখন সে আমাকে বলল যে তুমি লাউ কাটলে, মানে তুমি লাউ কেটে দিলে সেই লাউ সিদ্ধ হবে না। এখন আমি জানি না সে কথাটা কোনভাবে বলেছে বা কিভাবে বলেছে। এখন কি বলবো, আসলে কিছু বলার নাই। আমি যতদিন শ্বশুরবাড়িতে ছিলাম ততদিন পর্যন্ত কোনো কাজই করিনি। মানে তারা আমাকে কখনো করতেও দেয়নি। আর দেয়নি বলতে গেলে তারা ছেলের কাছে এমনভাবে, মানে আমার হাসব্যান্ডের কাছে এমনভাবে উপস্থাপন করেছে যে আমি কখনো কোনো কাজ করতে চাইনি। কিন্তু মূল বিষয় হচ্ছে তারা আমাকে কখনো কোনো কাজ ধরতেই দেয়নি, নষ্ট করে ফেলবো এই ভয়ে আরকি হয়তোবা। তো যাই হোক, পুরোনো কথাটাই আবার একটু মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করা এই আরকি। এখানে আমি ভাতটাকেও দেখে নিলাম, ভাত কিন্তু হয়ে গিয়েছিল। ভাতটাকে আমি ঢেকা দিয়ে তারপর আবার এখানে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছিলাম। এর মধ্যে কিন্তু আমার লাউটাকে কেটে তারপর সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। তারপর চিংড়ি মাছগুলোকেও কেটে সেগুলোকে ধুয়ে নিয়েছি। আর এখানে ভাতটাকেও তো ঠিকা দিয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে এখানে আমি লাউটাকে বসিয়ে দিব। এতগুলো লাউ ছিল, তো আমি কিন্তু একটু বড় একটা হাঁড়ি নিয়েছি, কিন্তু পরবর্তীতে লাউ কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তখন একদম পাতিলের তলায় পড়ে গিয়েছিল, মানে একদম নিচে ছিল তরকারিটা। ভেবেছিলাম যে অনেক বেশি তরকারি, এই কারণে এই বড় পাতিলটা আসলে নেয়া। কিন্তু পরবর্তীতে দেখতে পাই লাউ কমে গিয়ে একদমই অল্প একটু তরকারি হয়ে গিয়েছিল। আর লাউটা মাশাল্লাহ মাশাল্লাহ এত বেশি খেতে মজা হয়েছে যে কি বলবো, একদম নরম গলে গিয়েছে, খুবই মজা লেগেছে। কিন্তু এইখানে দেখতেই পাচ্ছেন লাউটা কিন্তু মোটামুটি পাতিলটার ভরেই গিয়েছে, প্রায় কাছাকাছি। তো আমি ভাবতেও পারিনি যে এতটা কমে যাবে। হ্যাঁ, কমে ঠিক আছে, মানে তরকারি যে কিছুটা কমে যায় ঠিক আছে, কিন্তু এত পরিমাণে যে কমে যাবে সেটা সত্যিই আমার কল্পনায়ও আসেনি। লাউ চিংড়ি রান্না মোটামুটি সবাই পারে, কোনো কিছু শেখার নেই। আমি নিজেই এখনও রান্না শিখছি প্রতিনিয়ত। আর বেশিরভাগই আমার সব রান্নাবান্না আমার হাজবেন্ডের কাছ থেকেই শিখা। মানুষ মায়ের কাছে শিখে, শাশুড়ির কাছে শিখে বা অন্যান্য কারো কাছে শিখে বা নিজে নিজেই শিখে। তবে আমার যত রান্নাবান্না আছে সব কিছুই আমি আমার হাজবেন্ডের কাছ থেকেই শিখেছি, এখনও শিখছি। এই যে দেখতেই পেলেন লাউটা আমি কষিয়ে নিলাম, সাথে কিন্তু মশলাতে আগে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা একটু কষিয়ে নিয়ে তারপর লাউটাকে দিয়ে দিয়েছিলাম। আর লাউটাকেও কিন্তু এখন কষিয়ে নিচ্ছিলাম, আমি কিন্তু কোনো রকম কোনো পানি দেইনি। লাউ থেকেই পর্যাপ্ত পরিমাণে এখানে পানি উঠেছিল। আর পানি উঠে তো পুরো লাউটা কষানোর সময়েই এত পরিমাণে আর কি একদম সিদ্ধ হয়ে গিয়েছিল, কোনো রকম কোনো অংশই বাকি ছিল না। তারপরও যেহেতু একটু ঝোল ঝোল রান্না করব, আমি সামান্য পরিমাণে একটু ঠান্ডা পানি ব্যবহার করেছি। গরম পানি দিলে বোধহয় ভালো হতো, তবে তখন সেই মুহূর্তে আমার আসলে এই জিনিসটা মাথায় আসেনি। এখন আর কি দেখে মনে পড়ছে যে ঠান্ডা পানির বদলে যদি গরম পানি দিতাম তাহলে মনে হয় ভালো হতো। কারণ এর আগেও আমি অনেক অনেক ভিডিওতে দেখেছিলাম যে কোনো কিছু রান্না করতে গেলে গরম পানি দিলেই সেটার টেস্ট ভালো থাকে। আর ঠান্ডা পানি দিলে দেখা যায় টেস্ট অনেকটাই পার্থক্য হয়ে যায়, মানে অনেকটাই ভালো লাগে না এমন আর কি। তবে লাউটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে, লাউটা কিন্তু একদমই নরম হয়ে গলে গিয়েছিল। আজকের রান্নায় কিন্তু শুধু লাউটাই রান্না করেছি, চিংড়ি মাছ দিয়ে আর কিছুই রান্না করিনি, কারণ আমরা মানুষ যেহেতু মাত্র 2 জন, লাউ দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে। আর জান্নাতকে ডিম ভেজে দিয়েছিলাম দুপুরে, রাতে ওর জন্য একটু দুধ গরম করে দিব। আর দুধ ভাত খেয়ে নিবে ও, যেহেতু ও লাউ খায় না। এখানে রান্নাবান্না শেষ করে চুলাটাকে সুন্দর করে, মানে রান্নাঘরটাকে সুন্দর করে আমি গুছিয়ে নিয়ে তারপর একটু ঘরটাকেও মুছে নিচ্ছিলাম, কারণ ঘরটা প্রচুর পরিমাণে আঠা আঠা ভাব হয়ে গিয়েছিল। আর এখানে দুপুরে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি, বাকি আর কোনো কিছুই ক্যামেরায় শ্যুট করা হয়নি, অফ ক্যামেরাতেই সব কিছু করে নিয়েছি। বিকেলের দিকে একটু আম কেটে নিয়েছি, আর আমগুলো ছিল আমাদের বাড়িওয়ালা ভাইদের গাছের আম। আমগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল মাশাল্লাহ। আর এবছরের প্রথম আম খাওয়া হলো বাড়িওয়ালা ভাইদের গাছের আমগুলোই।
তাদের গাছের কাঁঠালও কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। এ পর্যন্ত অনেকবার দিয়েছে তারা। আর একটা আস্ত কাঁঠাল মানে পুরো একটা কাঁঠালও কিন্তু দিয়েছিল। তাদের গাছের কাঁঠালগুলো খুব বেশি মিষ্টি। সত্যি এই আমাদের বাড়িওয়ালা ভাইদের আর কি কথা যত বলবো ততই কম হবে। তারা ভাই ভাবি দুজনেই অনেক বেশি আন্তরিক, আলহামদুলিল্লাহ। তাদের জন্য সবসময় মন থেকে দোয়া থাকবে। আমগুলোকে আমি একটু সুন্দর করে ডিজাইন করে কেটে নিচ্ছিলাম, কারণ বাচ্চারা একটু ডিজাইন করা জিনিসই খেতে বেশি পছন্দ করে। তবে খুবই আফসোস আর কি আমার ছেলে মেয়ে দুজনের একজনও খেয়ে দেখেনি। সিয়াম যেহেতু ছোট, ও তো খেতে পারবেই না, তারপর ওকে আমি একটু মুখে লাগিয়ে দিয়েছিলাম। ও এত পরিমাণে আর কি উটকি দেওয়া শুরু করেছে যে বমি করে দিবে। তো ওকে আর আমি দেইনি। জান্নাতকে তো বললাম যে খেয়ে দেখো, অনেক বেশি মিষ্টি, অনেক বেশি মজা, এত কিছু বললাম, তারপরও সে একটুও মুখে নিল না। আমার মেয়েটা আম কাঁঠাল কোনো কিছুই খেতে চায় না। এর মধ্যে একটু লিচু খেয়েছিল, জানি না লিচুটা ভালো লেগেছে বোধহয় তাই খেয়েছে। আম কাঁঠাল কিছুই খায়নি। যাই হোক, বড় হলে খায় কিনা সেটা দেখা যাবে। ভিডিওটি এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন, আপনাদের জন্য থাকবে আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আমার আজকের ভিডিওর কোনো ছোট্ট একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটু কমেন্ট করে সেটা জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে, তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এখানেই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।